অফিসে নিজের ডেস্কে বসে বসে ঝিমুচ্ছে রাজ্য। মাথার উপর ক্যাচ ক্যাচ শব্দে সিলিং ফ্যানটি ক্রমাগত ঘুরেই চলেছে। সব কিছুই সে ঠাকুর করতে পারছে, কিন্তু চোখ মিলে দেখতেই পারছে না। এমন এক অবস্থা যেন তার কান সজাগ কিন্তু দৃষ্টি অবরোধ। শরীর হঠাৎ এমন দুর্ব্যবস্থা হবার কারণ কোনোভাবেই খুঁজে পাচ্ছে না সে। হঠাৎ এক গাদা ফাইল টেবিলের ওপর শব্দ করে বাড়ি বেড়ে রেখে তিরক্ষি মেজাজে কটমট করতে করতে বেঞ্চির আশফিয়ে বলে উঠলেন, অফিস কি ঘুম পাড়ার জায়গা? এখানে টাকা দিয়ে সরকার কি বিশ্রামগার খুলেছে? খারুশ কমান্ডারের গর্জনে কোনো মতেই চোখ মিলিয়ে তাকালো রাজ্য। এরপর ধীর কণ্ঠেই বলে উঠল, আসলে স্যার, আজকে হঠাৎই খুব খারাপ লাগছে তাই। রাজ্যকে কথা শেষ করতে না দিয়ে অগ্নিমূর্তি ধারণ করে বেঞ্চির আশফি বলে উঠলেন, দায়িত্ব নিয়েছ রাঘব বোয়াল ধরার, কিন্তু জালে এখনো একটা চুনোপুটি পর্যন্ত তুলতে পারোনি। কিন্তু এক্সকিউজ দেবার বেলায় কথার বাহার সাজিয়ে বসে থাকো। কমান্ডারের এমন মিসবিহেভ রাজ্যের মনে অনেকটাই কষ্ট পেয়ে নিয়ে যাওয়া কণ্ঠে বলে উঠল, স্যার, আমার শরীরটা ভীষণ দুর্বল, আমার কিছুদিন ছুটি প্রয়োজন। ছুটির কথা বলতে রাগে লাল হয়ে গেলেন বেঞ্জির আশফি। রাজ্যকে উদ্দেশ্য করে গম্ভীর কণ্ঠে বলে উঠলেন, ছুটি কি মামুর বাড়ির আবদার? চাইলেই আর পেয়ে গেলে। ছুটি নিয়ে ঘরে বসে থাকলে রোহিতা চৌধুরীর কেস সলভ করবে কে? তোমার বাপ? রাজ্য টলমল চোখে অপরাধীর ন্যায় বলে উঠল, স্যার, আমি সত্যি বলছি, আমার ছুটির খুব প্রয়োজন। রাজ্যকে কথা শেষ করতে না দিয়ে হাতের ইশারায় রাজ্যকে চুপ করতে বলে একটা পেপার এগিয়ে খচখচ করতে করতে বলে উঠলেন, সিটি হাসপাতালে গিয়ে রোহিতা চৌধুরীর জবানবন্দি নিয়ে অজ্ঞাত লোকটির খোঁজ আজকের মধ্যে জানাবে আমাকে। উপর থেকে প্রেশার আসছে। মেয়েটির বাবার ক্ষমতা তোমাকে চোখের আঙ্গুল দিয়ে দেখানোর প্রয়োজন মনে করছি না। এখন আমার সামনে থেকে যাও, তোমার চেহারা দেখতে ইচ্ছে করছে না। কমান্ডারের এমন কুৎসিত জঘন্য আচরণে রাজ্যের চোখ থেকে গাল বেয়ে মুক্ত দানার মতো দুই ফোঁটা জল গড়িয়ে পড়ল। দুই হাতের উল্টো পিঠিয়ে সেই জল মুছে প্রয়োজনীয় ডকুমেন্টস মোবাইলে ক্যাপচার করে বেরিয়ে গেল। পার্কিং লটে এসে নিজের বাইকের সামনে দাঁড়িয়ে আছে রাজ্য, আর মনে মনে ভাবছে, শরীরের যেই অবস্থা, কোনোভাবেই এই মুহূর্তে বাইক কন্ট্রোল করা সম্ভব না। তার চেয়ে একটা ক্যাব বুক করে যাওয়াই ভালো হবে। আপন ভাবনা ভেবে অফিসের সামনের মেরিন রোডে গিয়ে দাঁড়ালো। কিছুক্ষণ পাইচারি করেও সেখানে কোনো গাড়ি দেখতেই পেল না সে। এরপর ওবার থেকে একটা ট্যাক্সি নিয়ে ছুটে গেল সিটি হসপিটালের উদ্দেশ্যে। ভাইয়া, এতটা নিষ্ঠুর তুমি হইও না। যুবরাজ এই বাড়িতে ছেড়ে চলে গেলে আমি দম বন্ধ হয়ে মারা যাব। ও আমার অন্ধের দৃষ্টি। তোমার দুটো পায়ে পড়ি ভাইয়া, আমাকে ছেলেহারা করো না। সাদাব শাহিরের ব্যক্তিগত কক্ষে সামিনা সাদাব শাহিরের হাতে পায়ে ধরে কাঁদতে কাঁদতে যুবরাজকে এই বাড়ি থেকে বের করে না দেওয়ার জন্য অনুরোধ করেই যাচ্ছে সমানে। কিন্তু সাদাব শাহির তার এক কথাই অনড়। হয় যুবরাজ সারেন্ডার করবে, না হয় এই বাড়ি ছেড়ে বেরিয়ে যাবে। সাবিনা কাঁদতে কাঁদতে এক পর্যায়ে বলে উঠলেন, যেহেতু তুমি তোমার সিদ্ধান্তে অনড়, তাহলে জেনে রেখো, যুবরাজ এই বাড়িতে না থাকলে আমিও থাকবো না। যে বাড়িতে আমার ছেলের জায়গা হবে না, সেই বাড়িতে বসে বসে আমার আরামায়েশ করার কোনো প্রশ্নই আসে না। সাদাব শাহির এবার নড়ে চড়ে উঠলেন। সামিনার দিকে অসহায় দৃষ্টি প্রয়োগ করে বলে উঠলেন, আমার আত্মীয় স্নেহে এতটাই অন্ধ হয়ে গিয়েছিস তুই, কোনটা ভুল কোনটা সঠিক সেটাও বুঝতে পারছিস না। সাদাব শাহিরের এমন প্রশ্নবাণী ফ্লোর ছেড়ে উঠে দাঁড়ালেন সামিনা। এরপর নিজের চোখের গড়িয়ে পড়া জলের ধারা দুই হাতের কর্পটে মুছে আহত কণ্ঠে বলে উঠলেন, ওকে ভাই, আমি আমার সবটুকু দিয়ে বড় করেছিলাম ভাইয়া। আমি ছিলাম ওর বন্ধু, আমি ওর মা। ওর মনের জমানো সকল কথা নির্দ্বিধায় খুলে বলতো আমাকে। শুধু তাই নয়, ও যখন নিউ ইয়র্ক হসপিটালে গাইনোলজিস্ট হিসেবে জয়েন করে, তখনও আমার আঁচল তলেই ছিল। যুবরাজ কতটা হাসিখুশি, উজ্জ্বল, প্রাণবন্ত, সাদাসিধে ছিল, এটা নতুন করে তোমাকে বলার প্রয়োজন মনে করছি না। হঠাৎই ছেলেটা তার ডাক্তারি পেশা ছেড়ে কেন নিউ ইয়র্ক একজন ইটালির স্টুডেন্টকে খুন করে
পুলিশের কাছে সারেন্ডার না করে দেশে ফিরে এলো এটা আমিও জানি না। আমি বারবার যুবরাজকে জিজ্ঞেস করছি সেই ঘটনা। এ আমাকে বারবার একই কথা বলছে যে আমি না মারলেও আইনের আওতায় আনলে ওর ফাঁসি হতো, কিন্তু এত লম্বা কার্যক্রম আমার পছন্দ নয়। এই জন্য আমি নিজেই ওকে শাস্তি দিয়েছি। আর এই যুবরাজ কাউকে শাস্তি দিয়েছে মানে সে শাস্তি পাওয়ার মতোই জঘন্য অপরাধ করছে। তখন তুমি বলো ভাইয়া, তোমার সামনে একজন রেপিস্ট থাকলে তুমি তাকে কি করতে? সাদাব শাহির কোনো কথা না বলেই চুপচাপ ইজি চেয়ারেই হেলান দিয়ে চোখ বন্ধ করেই রইলেন। তিনি মনে করেন যত যাই করুক না কেন মানুষের আইনের ঊর্ধ্বে গিয়ে কাজ করা উচিত নয়। এই আদর্শকে বুকে ধারণ করে তিনি এতগুলো দিন পার করে এসেছেন, কিন্তু তার ছেলে এই আদর্শ লঙ্ঘন করেছে। শুধু লঙ্ঘনই না, ভয়ঙ্করভাবে তার আদর্শ গর্ধ করেছে। সাদাব শাহিরকে চুপচাপ থাকতে দেখে সামিনা আবার বলে উঠলেন, আমি যুবরাজকে খুব ভালো করেই চিনি ভাইয়া। অকারণে সে একটা পিঁপড়েও পর্যন্ত মারেনি কোনো দিন। ও মানুষ খুন করুক বা যা খুশি তাতে আমার কোনো আসে যায় না, কারণ আমি ওর মা। আর মা কখনো সন্তানের ফেলে দিতে পারে না, হোক সে ফাঁসির কাঠের আসামি। নিজের ছেলের জন্য এত ভালোবাসা দেখাচ্ছিস, তাহলে অন্যের ছেলের জন্য কেন নয়? তোর ছেলে যাদের মারে তারও তো কোনো না কোনো মায়ের সন্তান। কথাগুলো বলেই সাদাব শাহির সামিনার মুখের দিকে উত্তরের আশায় গভীর চোখে তাকিয়ে রইলেন। এমন সময় হঠাৎই ব্যাগপত্র নিয়ে ধীর পায়ে কক্ষে প্রবেশ করলো যুবরাজ। সামিনার দিকে তাকিয়ে ভারী কণ্ঠে বলে উঠল, আমি চলে যাচ্ছি মা, বেঁচে থাকলে আবার দেখা হবে। সামিনাকে কিছু বলার সুযোগ না দিয়েই গটগট পায়ে কক্ষ ত্যাগ করলো যুবরাজ। এই দৃশ্য সামিনা সহ্য করতে না পেরে মেঝেতে লুটিয়ে পড়ে। অস্পষ্ট স্বরে যুবরাজের উদ্দেশ্যে হাত বাড়িয়েই বলে উঠল। সামিনার মৃদু আহত কণ্ঠ যুবরাজের কণ্ঠে আঘাত করতে ব্যর্থ হলো। একবার পিছনে না ফিরেই হন হন করে সামনের দিকেই ছুটে চলল সে। এদিকে অসহায় সামিনা জ্ঞান হারিয়ে মেঝেতে পড়েই রইল। যুবরাজ তা জানতেও পারল না। সিটি হসপিটালের রিসেপশনে দাঁড়িয়ে আছে রাজ্য। কোথায় থেকে কি তদন্ত শুরু করবে সেটাই সে খেয়েই খুঁজে পাচ্ছে না। রিসেপশনে বসে থাকা অল্প বয়সে সুন্দরী এক মেয়ে রাজ্যের দিকে এগিয়ে এসে বিনয়ের সাথে বলে উঠল, হ্যালো ম্যাম, আপনাকে অনেক সময় ধরে নোটিশ করছি, এখানে একা একা দাঁড়িয়েছেন। আপনার কি কোনো হেল্প প্রয়োজন? মেয়েটির মিষ্টি সুশ্রী কণ্ঠে মস্তিষ্ক সজাগ হলো রাজ্যের। নিজেকে কোনো রকমে ধাতস্থ করেই ঝটফট ফোনের গ্যালারি থেকে রুহিতা চৌধুরীর ছবি দেখাতে মেয়েটি কম্পিউটার ঘেটে মিষ্টি হেসে জানালো, ম্যাম, 6 তলার 614 নম্বর রুমে গেলে আপনি রুহিতা চৌধুরীকে পাবেন। রাজ্য সময় ব্যয় না করে মেয়েটিকে থ্যাঙ্কস জানিয়ে লিফট ধরে 6 তলায় পৌঁছে গেল। নির্দিষ্ট কেবিনের সামনে কড়া সিকিউরিটির ব্যবস্থা রাখা হয়েছে। রাজ্য কেবিনের সামনে দাঁড়াতেই দুজন সিকিউরিটির হাত দিয়ে বাধা প্রদান করলো। রাজ্য লম্বা এক দীর্ঘশ্বাস ছেড়ে নিজের আইডি কার্ড শো করতে সিকিউরিটি দরজা ছেড়ে দাঁড়ালো। রাজ্য ভিতরে প্রবেশ করতেই দেখতে পেল বেডে বালিশে হেলান দিয়ে বসে বসে মেয়েটি কাঁদছে। রাজ্যকে দেখতে পেয়ে মেয়েটি কান্না থামিয়ে দ্রুত চোখ মুছে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলো। রাজ্য মুখে মিষ্টি হাসি ঝুড়ে মেয়েটির পাশে চেয়ারে টেনে বসতে বসতে বলে উঠল, রুহিতা, তুমি আমার চেয়ে বয়সে অনেক ছোট, তোমাকে তুমি করে বললে তুমি কি রাগ করবে? রুহিতা অবুঝের ন্যায় মনির মুখে দুই পাশে মাথা নাড়িয়ে না বোধক উত্তর বোঝালো। রাজ্য মেয়েটির মাথায় আলতো হাত বুলিয়ে স্মিত হাসলো। এরপর মেয়েটিকে স্বাভাবিক করতে কুশলা দিয়ে বিনিময় করলো। মেয়েটি কিছুটা স্বাভাবিক হতেই রাজ্য মেয়েটির হাত চেপে ধরে নরম কণ্ঠে বলে উঠল, যেই লোকটি তোমার গলা চেপে ধরেছিল তুমি তাকে চেনো? হোটেলের বিভৎস স্মৃতি মনে পড়তেই রুহিতা কেঁপে উঠল এবং সাথে সাথেই তার চোখ থেকে জল গড়িয়ে পড়ল। রাজ্য রুহিতার দিকে একটি টিস্যু এগিয়ে দিয়ে আদুরে কণ্ঠে বলে উঠল, দেখো রোহিতা, এভাবে মুখ বন্ধ করে রাখলে আমরা ক্রিমিনাল ধরতে পারবো না। আর আমরা ক্রিমিনাল না ধরতে পারলে তোমাদের মতো ছোট ছোট রোহিতারা প্রতিদিন বিপদের সম্মুখীন হবে। এবার মুখ তুলে তাকালো রুহিতা। বার কয়েক গলা খাকারি দিয়ে ভাঙ্গা ফ্যাসফ্যাসি কণ্ঠে বলে উঠল,
আমি আমার কলেজের ঈশান নামের একটি ছেলেকে প্রচণ্ড ভালোবাসতাম, আর এই অজ্ঞাত লোকটি আমার দুর্বলতার সুযোগ নিয়ে আমাকে চিঠির মাধ্যমে হোটেল পর্যন্ত নিয়ে গিয়েছে। সে জোর করে আমাকে রেপ করতে চেয়েছে। ধস্তাধস্তির এক পর্যায়ে আমি তার চেহারা দেখে ফেলি এবং নিজেকে বাঁচানোর চেষ্টা করি, কিন্তু তখনই লোকটি আমাকে গলা টিপে ধরে। কে একজন আমাকে বাঁচানোর জন্য গুলি ছুড়েছিল। লোকটি তখনই ঘটনা বেগতিক বুঝতে পেরে আমাকে ধাক্কা দিয়ে পালিয়ে গিয়েছে। এরপর আমার কিছু মনে নেই। লম্বা একটা সময় নিয়ে ধীরে ধীরে রুহিতা কথাগুলো শেষ করেই পানি খাওয়ার জন্য সাইডের টেবিলে হাত বাড়ালো। রাজু পানির বোতলের ক্যাপ খুলে রুহিতার দিকে এগিয়ে দিয়ে বলে উঠল, গুলিটা আমি করেছি। রুহিতা পানি খাওয়া বন্ধ করে জিজ্ঞাসু দৃষ্টিতে রাজ্যের দিকে তাকাতে রাজু একে একে সব ঘটনাই খুলে বলে। এরপর রাজু তার ফোন বের করে রুহিতাকে উদ্দেশ্য করে বলে ওঠে, তোমাকে কিছু মানুষের ছবি দেখাবো, এর মধ্যে যদি তোমাকে হ্যারাস করার লোকটি থাকে, প্যানিক না হয়ে আমাকে লোকটির ছবি দেখাবে, ঠিক আছে? রুহিতা মাথা ঝাঁকিয়ে সায় দিতেই রাজু একে একে ওয়ান্টেড ক্রিমিনালদের ছবি বের করে রুহিতাকে দেখাতে থাকে। 9 জন ক্রিমিনালের ছবি দেখানো শেষ হতেই 10 নম্বরে এসে ভয়ে রাজুকে খামচে ধরে রুহিতা। রুহিতার আচরণে রাজু বুঝে যায় এটাই সেই কালপ্রিট। রাজু কিছুক্ষণ মৌন থেকে রুহিতাকে বলে উঠল, একটা লাস্ট প্রশ্ন করব তোমাকে। প্রশ্নটা হচ্ছে, ঈশান এখন কোথায় আছে তুমি জানো? রুহিতা অশ্রুসিক্ত নয়নে মাথা দুলিয়ে বলে উঠল, এই ঘটনার আরো 1 সপ্তাহ আগে থেকে ঈশানকে আমি কলেজে দেখিনি। ঘটনার যেন দুয়ে দুয়ে 4 কিছুতেই মিলছেই না। নিজের ভাবনা ফেলে রাজু রুহিতাকে আশ্বস্ত করে একজন নার্স ডেকে কেবিন থেকে বেরিয়ে এলো। নিজের কেনা বিশাল অ্যাপার্টমেন্টের একটি ছবির সামনে বসে বসে একের পর এক সিগারেট ফুঁকেই চলেছে যুবরাজ। সিগারেটের স্বাদও আজকাল বিষাক্ত তিকতুটে লাগছে তার কাছে। মুখের তিকতুটে ভাব দূরে করতে সিগারেট ফেলে ফ্রিজ থেকে একটি বিয়ারের ক্যান বের করে ছিপি খুলে চুমুক বসালো। প্রথম চুমুকেই পাঞ্চের সাথে চোখ মুখ কুচকে এলো যুবরাজের। সব কিছুই আজকে তার কাছে বিষাদ, তিকতুটে লাগছে। যুবরাজের এই তিকতুটে জীবনে রাজ্যের বড্ড প্রয়োজন। একমাত্র রাজ্যই পারবে সকল তিক্ততাও দূর করে মধু ছড়াতে। নিজেকে স্বাভাবিক করার জন্য রুম থেকে বেরিয়ে থাই গ্লাসের দরজা ঠেলে খোলা ব্যালকনিতে এসে চেয়ার টেনে ঠেস দিয়ে বসে দ্বিতীয় চুমুক বসালো যুবরাজ। বার কয়েক চুমু দিয়ে রাগে ফুঁসে উঠে হাতের কর্পূরে দুমড়ে মুচড়ে ধরল বেহারের ক্যানটি। উপরে উপচে পড়া বেহারের যুবরাজের গায়ের পোশাক ভিজেই গেল। সেদিকে খেয়াল না দিয়ে দাঁতে দাঁত চেপে যুবরাজ বলে উঠল, তোর হালুয়া আমি টাইট করে ফেলবো বেঞ্জির। তুই আমার বউয়ের চোখে জল ঝরিয়েছিস। তোর হাত ভেঙে যদি আমি গলায় না ঝুলিয়েছি, তবে আমার নামও যুবরাজ নয়। পুরো সোয়াট অফিস জুড়ে পিন পতন নীরবতা বিরাজমান। সিলিং ফ্যানের ক্যাচ ক্যাচ শব্দ আর কম্পিউটারের কিবোর্ড টাইপের খটখট শব্দ ছাড়া সকল কিছুই নিস্তব্ধ। রাজ্য আজ দেরি করেই অফিসে এসেছে। গত রাতে দেরিতে ডিউটি থেকে ফেরার কারণে সকালে সে আর ঘুম থেকে উঠতেই পারেনি। কমান্ডের ভয়ে দূর দূর বুকে অফিসের রুমের দরজার সামনে আসতেই সব কিছু এত নীরব দেখে তার ভয় মাত্রার আরও দ্বিগুণ বেড়ে গেল। ঠান্ডা মেঘ মৃদুর আবহাওয়া তাও ঠাঁটা মাথা পেয়ে ঘাম ছড়িয়ে পড়ল, গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। আশেপাশে নজর বুলিয়ে বেঞ্জির আশফিকে কোথাও দেখতেই পেল না রাজ্য। 2 হাতে চিবুকের ঘাম মুছে চোরের মতো নিজের ডেস্কে গিয়ে বসে দ্রুত কম্পিউটার ওপেন করলো। মিনিট 10 কাজ করার পরেও যখন কমান্ডারের গলার উঁচু আওয়াজ পেল না, তখন তার মনে খটকা লাগলো। যেই লোক অফিসারদের ঘাড়ের ওপর বসে বসে কাজ নিয়ে চিল্লাচিল্লি করে, সে আজ একদম নীরব, এমনকি তার ছায়া পর্যন্ত দেখা যাচ্ছে না। কাহিনী কি? কাজ ফেলেই আশেপাশে উকি দিয়ে নিজের সহকারী অ্যানিকে খুঁজল রাজ্য। হারামজাদি কোথায় গিয়েছে? আজকে কোথাও দেখা যাচ্ছে না তাকে। মুহূর্তেই এই অফিসটাকে রাজ্যের কাছে ভুতুড়ে ঠেকছে। ঘটনা কি ঘটেছে তা জানার জন্য কৌতূহলে দম আটকে আসছে তার। হঠাৎই পিয়ন ছেলেটা সকলের জন্য কফি নিয়ে এসে হাঁক ছেড়ে উঠল। এবারও বেঞ্চের আশ্রয়কে না দেখে রাজ্য অবাকের চূড়ান্ত পর্যায়ে পৌঁছেই গেল। কাজ ফেলে পিয়ন ছেলেটাকে হাতের ইশারায় ডেকে উঠল রাজ্য। ছেলেটি আশেপাশে তাকিয়ে রাজ্যের কাছে যেতেই সে ফিসফিস করেই বলে উঠল, কি ব্যাপার সাদিক, তোমার চিপকে কোথাও দেখছি না, উনি কি অসুস্থ? পিয়ন সাদিক আশেপাশে তাকিয়ে ফাঁকা ঢোকে ভয়ত চোখে বলে উঠল,
ম্যাডাম, চিফ কমান্ডারকে নাকি ঘুমের ভিতরে এসে হাত ভেঙে দিয়েছে। সাদিকের কথা শুনে রাজুর কপাল কুঁচকে মুখে বিরক্ত ভাব নিয়ে বলে উঠল, দেখো সাদিক, এই মুহূর্তে তোমার সাথে ইয়ার্কি করার কোনো ইচ্ছা আমার নেই, তাই হেয়ালিপনা না করে সাফ সাফ উত্তর দাও। সাদিক অসহায় বদনে আবার ঢোক চেপে মৃদু ভয়ার্থ কণ্ঠে বলে উঠল, আমি মোটেও ইয়ার্কি করছি না ম্যাডাম, ঘটনা সত্যি। শুধু হাত ভেঙেই ক্ষান্ত হয়নি, আঙুলগুলো মটমট করে ভেঙে দিয়েছে। রাজু উদ্বেগী হয়ে নিজের আঙ্গুল কামড়ে ধরে বলে উঠল, আর কি সাদিক? চিফের নাক ঘষি মেরে লাল করে দিয়েছে। এই ঘটনা পুরো ডিপার্টমেন্ট জানে। এনি ম্যাডাম সকালবেলায় হসপিটাল চলে গিয়েছে, আপনি দেরিতে এসেছেন তাই কিছুই জানেন না। সাদিকের কাছে এমন আজগুবি ঘটনা শুনে নিজের ইউনিফর্ম না পাল্টে অফিস থেকে বেরিয়ে এলো রাজু। পার্কিং লটে এসে নিজের বাইক দ্রুত বের করে সাদিকের বলা হসপিটালের ঠিকানা অনুযায়ী ছুটে চলল। রাজু যখন হসপিটালে এসে পৌঁছায় তখন সকাল 9টা বেজে 15 মিনিট। দৌড়ে রিসেপশনে এসে নিজেকে স্বাভাবিক করে রিসেপশনিস্টকে আন্তরিকভাবে অনুরোধের সুরে বলে ওঠে, ক্যান ইউ টেল মি ইন হুইচ ফ্লোর বেনজির আশফি ইজ অ্যাডমিটেড? ব্যস্ত রিসেপশনিস্ট মেয়েটি কম্পিউটারের দিকে দৃষ্টি রেখে নরম কণ্ঠে বলে উঠল, Yes, madam. You will find him in cabin number 302 on the 3rd floor. রাজু মেয়েটিকে থ্যাঙ্কস জানিয়ে লিফটের দিকে এগিয়ে গিয়ে দেখতে পেল লিফট লোড হয়ে গিয়েছে। লিফট ছেড়ে দৌড়ে সিঁড়ি দিয়ে সে 3 তলায় চলে গেল। সিঁড়ির পাশেই 302 নম্বর ক্যাবিন। অতিরিক্ত উদ্দীপনা আর দৌড়ের কারণে অনেকটাই হাঁপিয়ে গিয়েছে সে। দরজার সামনে দাঁড়িয়েই কিছুক্ষণ দম নিয়ে দরজা হালকা নক করে ভিতরে ঢুকে গেল। ভিতরে এনি এবং বেনজির আশফির স্ত্রী রুমনা আশফিকে দেখা গেল। অ্যানি নার্সের সাথে কি নিয়ে যেন কথা বলছে। এদিকে বেনজির আশফির হাতে স্লিং সমেত বিছানায় পা ঝুলিয়ে বসে আছেন। তার চোখ দুটো লাল টকটকে গোল গোল হয়ে আছে, তাতে প্রত্যক্ষ ভয়ের ছাপ স্পষ্ট। নাকটা নীলচে জখমে বিভৎস রূপ ধারণ করেছে। রাজু ভিতরে ঢুকে স্যালুট দিয়ে কাঁপা কণ্ঠে বেনজির আশফিকে জিজ্ঞাসা করে উঠল, আপনার এই অবস্থা কিভাবে হলো স্যার? কে করেছে এই কাজ? আপনি শুধু হিন্টস দিন, সন্ধ্যার আগেই তাকে ধরে আনব। রাজ্যের কথার নড়ে চড়ে উঠলেন বেনজির আশফি। আশফির ভয়ার্ত মুখে মিন মিন করে বলে উঠল, ধরার হলে কি তাকে তোমার জন্য বসিয়ে রাখতাম? সে তোমার আমাদের সকলের ধরা ছোঁয়ার বাহিরে। রাজ্য রুমনার আশফির দিকে তাকে বোঝার চেষ্টা করলো অ্যাকচুয়াল ঘটনাটা কি ঘটেছে। রুমনা হালকা মাথা নাড়িয়ে বোঝালো সে কিছুই জানে না। নার্সের সাথে কথা শেষ করে ইনি বলে উঠল, এই যুগে ভূত প্রেত জিনের বাদশা এসব কিছু হয় না স্যার। আমরা আপনার বাসার সিসিটিভি ফুটেজ চেক করব, তখনই আসল কালপ্রিট বেরিয়ে আসবে। অ্যানির কথা কর্ণপাত হতেই রেগে গেলেন বেনজির। সামান্য কথার আওয়াজ চড়িয়ে বলে উঠলেন, তোমাদের কি মনে হয় আমি ইয়ার্কি করছি তোমাদের সাথে? জল জ্যান্ত একটা লোক আমার ঘরে এসে আমাকে মেরে যাবে, আমি কিছুটি টের পাবো না? শোনো মেয়েরা, একটা মাছি আমার শরীরে বসার আগে আমি টের পেয়ে যাই মাছিটি আমার শরীরে কোথায় বসে যাচ্ছে। আর আমার হাত ভেঙেছে, আঙ্গুল ভেঙেছে, নাকে আঘাত করেছে, আমি কিছুটি টের পাইনি। শুধু তাই নয়, তোমাদের ম্যাডাম আমার সাথে শুয়েছিল, সেও কিছু টের পায়নি। রাজ্য ভ্রু কুঁচকে অবাকের স্বরেই বলে উঠল, আপনি কি তার চেহারা দেখেছেন স্যার? রাজ্যের ওপর মেজাজের তিরিকি পারদ চটিয়ে বেনজির বলে উঠলেন, তোমাকে আমি কেন দেখতে পারি না জানো? তুমি বেশি প্রশ্ন করো এই জন্য। তবুও যেহেতু প্রশ্ন করেছো, তোমার উত্তর দিচ্ছি। বলেই বেনজির তার স্ত্রীকে হাতের ইশারা দিলেন তাকে আধাশোয়া করতে। রুমনা বেডের হুইল ঘুরিয়ে মাথার দিকটা সামান্য উঁচু করতে ধীরে হেলান দিলেন বেনজির। এরপর লম্বা শ্বাস নিয়ে বলে উঠলেন, আমি তাকে দেখেছি, সে আমাদের সকলের চাইতে অনেক লম্বা। পুরা সিলিং শুয়েছিল, সাদা পাঞ্জাবি পরেছিল, ইয়া লম্বা দাড়ি, আর কি ভয়ানক কণ্ঠ। বলেই ভয়ে শিউরে উঠলেন বেনজির। রুমনা তার গায়ে হাত বুলিয়ে স্বাভাবিক করার চেষ্টা করলেন। এনি গ্লাসে সামান্য পানি এগিয়ে দিল। একটু পানি খেয়ে নিন স্যার, ভালো লাগবে। বেনজির আশফি ঢকঢক করে পানি খেয়ে আবার বলে উঠল,
সে আমার দিকে একটা সুগন্ধি যুক্ত রুমাল এগিয়ে দিতেই আমি তার রাজ্য চলে গেলাম। সে আমাকে অনেক হুঙ্কার দিয়ে ধমকি দিয়েছে, সেগুলো আবার কাউকে বলতেও নিষেধ করেছে। তবুও তোমাদের প্রশ্নের কারণে আমাকে মুখ খুলতে হলো। আর একটাও প্রশ্ন করলে আমি তোমাদের দুজনকে ক্রস ফায়ার করব। তোমাদের কাউকে এখন আর আমার দেখতে ইচ্ছে করছে না। এখন তোমরা ডিউটিতে যাও, আমি ঘুমাবো, আমার কিছু ভালো লাগছে না। ইনি আর রাজু রুমনের দিকে অসহায় নজরে তাকাতে রুমনা নিরুপায় হয়ে বসে রইল। আর কোনো বাক্য বিনিময় না করে কেবিন থেকে বেরিয়ে এলো রাজু আর ইনি। বাইরে বের হতেই হো হো করে হেসে উঠল ইনি। আর যাই বলিস, যেই করেছে এই কাজ বেশ করেছে, খুব বেড়েছিল, একদম উচিত শিক্ষায় হয়েছে। ইনির হাসি দেখে অবাক হয়ে ইনির পানে তাকিয়ে রইল রাজু। ইনিকে কোনো মতেই থামিয়ে ধীর কণ্ঠে বলে উঠল, আস্তে হাস, চারপাশে অনেক রোগী আছে, আর কারো বিপদে কেউ এভাবে হাসে? ওনার চেহারা দেখেছিস, ভয় কেমন সিটিয়ে রয়েছে। রাজ্যের কথাকে পাত্তা না দিয়ে ইনি বলে উঠল, আরে বাদ দে তো, চল আজ তাড়াতাড়ি বাসায় ফিরবো। লাস্ট কবে দিনের বেলায় ঘুমিয়েছি সেটা মনে নেই, আজ বাসায় গিয়ে লম্বা এক ঘুম দেব। কতদিন পর আরাম পেতে যাচ্ছি। আমার মনে হচ্ছে তুই নিজের বিপদ নিজেই ডেকে আনছিস যুবরাজ। যত যাই হোক, একজন সোয়াট কমান্ডারকে তোর এভাবে মারা ঠিক হয়নি। কথাগুলো বলে রায়াফ ল্যাপটপে নিজের কাজে ডুব দিল। সিগারেটের চোখ টান দিয়ে যুবরাজ শূন্যে ধোঁয়া উড়িয়ে স্মিত হাসল। মেয়েটির জন্য আমি 1000বার বিপদে পড়তে রাজি আছি, তবুও সে খুশি থাকুক, এটাই আমার সবচেয়ে বড় চাওয়া। একবার তোর পরিচয় যদি ওই কমান্ডার জানতে পারে, তোকে কোথায় লটকে পেটাবে সেটা জানিস? রায়াফের এমন বড়দের মতো কথায় হা হা করে হেসে উঠল যুবরাজ। দ্রুত সিগারেট শেষ করে এস্ট্রেতে জ্বলন্ত সিলটার ফেলে ফুস করে দম ছাড়ল। এই যুবরাজ কোনোদিনও কাজ করেনি ব্রো। বেঞ্চে নামছে কেন? পুরো টিম 100 বছর তপস্যা করেও আমার টিকেরও নাগাল পাবে না। তুই ঠিক কি করেছিস সোনার সাথে বলতো? কুনুই দিয়ে হাঁটুতেই ভর রেখে দুই হাতের আঁচলায় নিজের মুখ ভরে জিজ্ঞাসু দৃষ্টিতে যুবরাজের দিকে তাকিয়ে রইল রায়াফ। যেই কাজটা আমি খুব ভালো জানি সেটা বলেই আবার হো হো করে শব্দ করে হেসে উঠল যুবরাজ। তুই হিপনোটাইজ করেছিস বেঞ্জিরকে? যুবরাজ মাথা নাড়িয়ে সায় জানিয়ে বলে উঠল, শুধু হিপনোটাইজ না, ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করে মটমট করে আঙুল হাত ভেঙে জোরসে ঘুষে মেরে নাক ফাটিয়ে দিয়েছি। কিচ্ছুটি টেরও পায়নি বেচারা। নিজের কপালে নিজেই কতক্ষণ চাপড় মারল রায়াফ। তোর জন্য কবে না আমাকে জেলে যেতে হয়, খুব কপাল গুনিয়ে তোকে পেয়েছি। রায়াফের কথায় পাত্তা না দিয়ে কথার মোড় ঘোরালো যুবরাজ। বিষাদ চড়ানো কণ্ঠে শোধালো, মা কেমন আছে? ল্যাপটপ বন্ধ করে সোফা থেকে উঠে দাঁড়ালো রায়াফ। প্যান্টের পকেটে এক হাত গুজে অন্য হাত দিয়ে থুতনি চুলকাতেই বলে উঠল, এখন আপাতত ভালো আছে। বেশি স্টেজ নিয়ে ফেলেছিল বেচারি, এর জন্য প্যানিক অ্যাটাক এসেছিল। কিছুদিন বেড রেস্টে থাকলে ঠিক হয়ে যাবে। অন্তত একবার হলো তোর ও বাড়ি যাওয়া উচিত। সাদাব সাইরের বাড়িতে আমি আর কখনো যাব না। যখন তখন পুলিশ এনে আমাকে তিনি ধরিয়ে দিতে 1 মিনিটও ভাববেন না। কাল মাকে আমার অ্যাপার্টমেন্ট আনার ব্যবস্থা করো। গম্ভীর কণ্ঠে কথাগুলো বলে হন হন করে নিজের বেডরুমে গিয়ে দরজা আটকে দিল যুবরাজ। ড্রয়িং রুমে দাঁড়িয়ে থাকা রায়াফ ফুস করে শব্দ করে শ্বাস ছেড়ে আবার নিজের কাজে মন দিল। এখন তার একটাই কাজ, মেঞ্জির আশফির বাড়ির সিসিটিভি হ্যাক করে রাতের ফুটেজগুলো ডিলিট করা। দুপুরের আগে রাজ্যকে বাড়ি ফিরতে দেখে খুশিতে ডগমগ হয়ে উঠলেন রাজ্যের বাবা রিয়াজাউল চৌধুরী। কেবলই তিনি ড্রয়িং রুমে বসে বসে পত্রিকায় দেশের খবর পড়ছিলেন। মেয়েকে দেখে পত্রিকা ফেলে হাত বাড়িয়ে ডেকে উঠলেন, আয় বাবা, আমার পাশে এসে বস, অনেকদিন পর আজ এই সময় বাড়ি এলি। রাজু রেজাউল চৌধুরীর পাশে বসে নিজের পায়ের মোজা খুলতে খুলতে ক্লান্ত কণ্ঠে বলে উঠল, আর বলো না বাবা, কী সব ঘটনা ঘটছে দেশে। আমাদের চিফ কমান্ডারকে কে জানে মেরে হাত ভেঙে দিয়েছে। আর রাজ্যকে কথা শেষ করতে না দিয়ে থামিয়ে দিলেন রেজওয়ান চৌধুরী। এসব মারামারি খুনাখুনের গল্প আর শুনতে ইচ্ছে করে না রে বাবা। মিসেস তনুজা ট্রেতে করে চা নিয়ে এসে পাশে বসতেই ফোড়ন কেটে বলে উঠলেন,
তা তোমার কিসের গল্প শুনতে ইচ্ছে করছে বলো তো? এবার যেন ভদ্রলোক একটু সুযোগ পেলেন। ট্রে থেকে চায়ের কাপ হাতে তুলে অল্প চুমুক দিয়ে বলে উঠলেন, রাজ্য, যা বলবো মন দিয়ে শুনবে। বয়স তোমার 25 পেরিয়ে 26 গিয়ে ঠেকতে চাইছে। তোমার বান্ধবীরা অলরেডি বাচ্চার মা হয়ে সংসার সামলাচ্ছে, অথচ আমি এক ব্যর্থ বাবা। এখনো তোমার বিয়ে দিতে পারলাম না। বিয়ের কথা শুনেই নিজের জিনিসপত্র নিয়ে উঠে চলে যেতে চাইল রাজ্য। ভদ্রলোক গম্ভীর কণ্ঠে খানিক তেজ ঢেলেই বলে উঠলেন, তোমার এসব লুকোচুরি নাটক বহুত দেখেছি। রাজ্য, যদি আমার সাথে ঝামেলা বাঁধাতে না চাও তাহলে ভালোই ভালোই আজকে পাত্রের সাথে দেখা করতে যাবে, না হলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। কাদো কাদো মুখে খানিক উত্তেজিত রাগী কণ্ঠে রাজ্য বলে উঠল, চিনি না জানি না এমন একটা ছেলেকে কিভাবে জীবনসঙ্গী করব বাবা। তোমার মাকেও আমি জীবনে দেখিনি, একদম বাসর ঘরে দেখেছি। সংসার হচ্ছে না, অসুখী হয়েছি আমরা। এসব ভেলকিবাজি বাদ দিয়ে বিকেলে কফি শপে দেখা করতে যাবে, ব্যাস। আর কোনো ফালতু কথা শুনতে চাই না। আচ্ছা বাবা, তার আগে বলো পাত্র দেখতে কি খুব সুন্দর? কথাটি বলে অধীর আগ্রহে রেজওয়ান চৌধুরীর দিকে তাকিয়ে রইল রাজ্য। চায়ের কাপে শেষ চুমুক দিয়ে শব্দ করে কাপ পেঁচে রেখে রেজওয়ান চৌধুরী সোজা হয়ে আয়েশ করিয়ে বসলেন। এরপর একটা বিস্কুটে কামড় বসিয়ে চিবোতে চিবোতে বললেন, পাত্র আমি নিজেও দেখিনি, আমার বন্ধুর ছেলে, লন্ডন সিটিজেনশিপ পাওয়া ছেলে। আমার বন্ধু সুবহান শেখ বলেছে ছেলে নাকি তার মতোই হয়েছে। তুমি চিন্তা করো না, বন্ধু আমার ইয়ং বয়সে নায়কের মতো সুন্দর ছিল, তাহলে ছেলে কত হ্যান্ডসাম হবে একবার ভেবে দেখো। এতক্ষণ তনুজা চুপ থাকলেও এবার আর চুপ থাকতেই পারলেন না। নিজের স্বামীর মুখে এইসব অনারিত কথাবার্তা শুনে রাজ্যকে উদ্দেশ্য করে বলে উঠলেন, ছেলে সুন্দর অসুন্দর বুঝি না, দেখা হলেই তো আর বিয়ে হয়ে গেল না, তাই না? তোর পছন্দ না হলে আমরা জোর করে কখনোই তোর বিয়ে দিব না মা। স্ত্রীর কথায় নিজের ইগোতে হোঁচট খেলেন রাশভারী রেজওয়ান চৌধুরী। গলা খাকড়ে দিয়ে তনুজার দিকে তাকিয়ে ধমক দিয়ে বলে উঠলেন, তুমি আবার বাড়তি কথা বলো কেন? ছেলে আলবাত সুন্দর হবে, না হলে আমার কান কেটে চিলকে দিয়ে দেব। রাজ্য বুঝতে পারলো তার বাবা মায়ের এক্ষুনি ঝগড়া লেগেই যাবে, তাই সিচুয়েশন হ্যান্ডেল করতেই বলে উঠল, ঠিক আছে আমি বিকেলে যাব, প্লিজ তোমরা ঝগড়া করো না। অন্যান্য দিনের তুলনায় আজকের বিকেলটা অদ্ভুত। এই ঝিরি বৃষ্টি পড়ছে, তো সেই বৃষ্টি থেমে বাতাসের দমক বেয়েই চলেছে। এমন অলস বিকেলে রাজ্যের দুই চোখের পাতা ভরে ঘুম এসে হানা দিচ্ছে, কিন্তু সে ঘুমাতেই পারছে না। এদিকে দুপুরের পর থেকে এনেকেও ফোন দিয়ে পাওয়াই যাচ্ছে না। একা একা কিভাবে একটা কফি শপে অপরিচিত ছেলের সাথে কথা বলবে সেটা ভেবেই সে কুল কিনারা খুঁজেই পেচ্ছে না। সব মিলিয়ে রাজ্য আরামের বদলে অশান্তিজনক এক বিকাল পার করেছে। হঠাৎ খট করে দরজা খুলে ভিতরে প্রবেশ করলেন তনুজা চৌধুরী। রুমে এসেই দেখতে পেলেন বিছানায় মাথা রেখে দালানে বা উঠিয়ে ইয়োগা স্টাইলে শুয়ে আছে রাজ্য। আলমারির দরজা খোলা, এলোমেলো করে কিছু ড্রেস বের করে রিডিং টেবিলের উপর ছড়িয়ে রাখা হয়েছে। মেয়ের এহেন অগোছালো অবস্থা দেখে কিছুটা বিরক্ত প্রকাশ করলেন মিসেস তনুজা। কি ব্যাপার, তুই এখনো এভাবে শুয়ে আছিস? ওদিকে তোর বাবা সমানে বকবক করে যাচ্ছে। 6টার মধ্যেই তোর ওখানে থাকার কথা, এখন বিকেল 5টা বাজতে চললো। রেডি কখন হবি আর যাবি বা কখন? একদমই কথাগুলো বলে মেয়ের মনোভাব বোঝার চেষ্টা করলেন তনুজা। রাজ্য নিজের পোজে বহাল থেকে অসহায়ের মতো করে বলে উঠল, একটা ড্রেসও পরতে ইচ্ছে করছে না মা, এদিকে এনিটাও ফোন তুলছে না, একা একা যেতে মন সায় দিচ্ছে না, তুমিও চলো না মা আমার সাথে। তনুজা ছড়িয়ে রাখা জামা কাপড়ে চৌহরি নজর বুলাতেই বুলাতেই বলে উঠলেন, জীবনে কখনো দেখেছিস মেয়ের ব্লাইন্ড ডেটে মা গিয়েছে? তনুজার কথায় আশা হত হয়ে ধীরে ধীরে বিছানায় বাবু হয়ে আসন করে বসলো রাজ্য। এরপর মিন মিন করেই বলে উঠল, পাত্র পছন্দ না হলে আমাকে কিন্তু কেউ বিয়ে দিতে পারবে না মা, আগেই বলে দিলাম। তুমি এখনো বসে বসে নিজের ক্যাসেট বাজিয়েই যাচ্ছ, এদিকে ছেলেটা কফি শপে বসে আছে। তোমার আর রেডি হতে হবে না, এভাবেই চলে যাও।
মাঝখায় গলায় কথাগুলো বলি চশমার উপর দিয়ে চোখ পাকিয়ে রাত্রের দিকে তাকিয়ে রইলেন রেজাউন চৌধুরী। বাবার এমন অদ্ভুত রূপ দেখে বিড়ালের মতো বিছানা থেকে নেমে একটা ক্রপ টপ, লং স্কার্ট আর স্ট্রাগ নিয়ে ওয়াশরুমে ছুটে ঢুকে পড়ল রাজ্য। ফ্রেশ হয়ে ড্রেস পাল্টে মুখে হালকা প্রসাধনী লাগিয়ে নিল রাজ্য। মেরুন রঙের ড্রেসের সাথে মিলিয়ে ছোট ইয়াররিং আর প্যান্ডেন্ট পরে নিল। হাতে সিম্পল ব্রেসলেট পরে বড় বড় চোখের কিনারা ঘেঁষে মোটা করে কাজল লেপটে দিল। সামান্য ব্লাশ অন টাচ করে ঠোঁটে ম্যাট লিপস্টিক লাগিয়ে কাঁধ পর্যন্ত চুলগুলো এক সাইডে সিধি করে ঘাড়ের দুই পাশে ছেড়ে দিল। নিজেকে ভালো করে খুঁটিয়ে আয়নায় দেখে ফুস করে লম্বা শ্বাস ছেড়ে ছোট্ট হ্যান্ডব্যাগ নিয়ে রুমের বাইরে বেরিয়ে এলো। ড্রয়িং রুমে মিসেস তনুজা এবং রেজওয়ান চৌধুরী বসে বসে অপেক্ষা করছিলেন। রাজ্যকে দেখতে পেয়ে রেজওয়ান চৌধুরী উঠে দাঁড়ালেন। কণ্ঠে খানিক নর্মতা ঢেলেই রাজ্যকে উদ্দেশ্য করে বলে উঠলেন, আমি কখনোই তোমার উপর আমার চাওয়া পাওয়া চাপিয়ে দেইনি। এই ছেলেকে বিয়ে করতে হবে বিষয়টি এমন নয়। পাত্র পছন্দ না হলেও তার সাথে হাসি মুখে কথা শেষ করে বাড়িতে এসে আমাকে জানাবে। এমন কিছু করো না যাতে আমার বন্ধুর সামনে আমাকে ছোট হতে হয়। রাজ্য জানিয়ে তার বাবা কতটা নরম মনের মানুষ। তিনি উপরে যতটা শক্ত, ভেতরে ঠিক ততটাই নরম, একদম নারকেলের মতো। উপরে যতটাই ধমকা ধমকি করুক, হৃদয়ের সবটা ঢিলেই তিনি রাজ্যকেই ভালোবাসেন। রাজ্য আর কথা না বাড়িয়ে ঘাড় কাত করে তার বাবার কথায় সায় জানিয়ে ঘড়িতে সময় দেখিয়ে ধূপ ধাপ পা ফেলে বেরিয়ে গেল। শহরের নামকরা কফি শপ দ্য ব্লু মুন 3 তলা বিশিষ্ট এই রেস্টুরেন্টটির 2 তলায় পুরোটা জুড়ে বিভিন্ন ড্রিঙ্কস আর অ্যাপিক্সাইটার আইটেমের দিয়ে ঠাসানো। এখানকার খাবারগুলো অত্যন্ত সুস্বাদু আর ফ্রেশ। টাকাওয়ালা ও বা বর্ষ শ্রেণীর লোকদের জন্য এটা হচ্ছে সময় কাটানোর অন্যতম স্থান। বিভিন্ন কাজের তাগিদে এখানে বহুবার রাজ্যের আশাই হয়েছে, কিন্তু আজকের আগমনটা ভিন্ন। রেস্টুরেন্টে ঢুকে সিঁড়ি ধরে দোতলায় ওঠার পর সিঁড়ির সাথে লাগোয়া সাইড মিররে নিজেকে আরেকবার ভালোভাবে পর্যবেক্ষণ করে নিল রাজ্য। আর যাই হোক, কারোর সামনে নিজেকে জোকার হিসেবে উপস্থাপন করার ইচ্ছে তার নেই। ছেলে যেহেতু বিদেশি, তার সামনে স্টেবল থাকাই উত্তম। মনে মনে নিজেকে সাহস জুগিয়ে কাঁচের পুশ করা দরজা ঠেলে ভিতরে প্রবেশ করলো রাজ্য। নিজেদের জন্য রিজার্ভকৃত টেবিলের ওদিকে নজর দিতে চোখ কোটর ছেড়ে বেরিয়ে আসার উপক্রম। মুহূর্তেই ফিনফিনে পাতলা ঠোঁট দুটো কিঞ্চিত ফাঁক করে বুকের জমানো কথাগুলো গলা গেছে এসে আটকে রইল। নিজের চোখে অবিশ্বাস করে নিজের হাতে নিজেই চিমটি কেড়ে ব্যথা উদ্ভট শব্দ করে উঠল, উরি মা! চোখ দুটো কুচলে পিটপিট করে দৃষ্টি সাফ করে আবার সেই টেবিলের দিকেই নজর দিল। কালো কুচকুচে এক নাইজেরিয়ান বসে বসে মোবাইল ঘাটছে সেই টেবিলে। কালোর চোটে তার গাল দুটো চকচক করছে আর ডাক মাথা। খানাও সারা শরীর হাতড়ে 20 কেজি মাংস পাওয়া যাবে না, তার মধ্যে বড় বড় বাঁকানো গোফ। ছেলেটির এমন রূপেই নিজের সেন্স হারানো রাজ্য আশেপাশে খালি একটি টেবিল দেখতে পেয়ে কোনো মতে সেখানে গিয়ে বসে পড়ল। টেবিলের উপর রাখা ফুলদানির ফুল দিয়ে মুখ ঢেকেই ছেলেটিকে দিকে নজর দিতেই দেখতে পেল ছেলেটি ইতি উতি তাকামাকি করছে। ছেলেটির হলদেটে চোখ দেখে রাজ্য ভয়ে টেবিলের নিচে মাথা ঢুকিয়ে দিল। হঠাৎই একটা আননোন নাম্বার থেকে কল এসে রাজ্যের ফোনটি বহু বহু শব্দে কেঁপে উঠল। ফোনটির সাথে সাথে ভয়ে রাজ্যও কেঁপে উঠল। কোনো মতে ফোন সাইলেন্ট করে টেবিলের নিচে মাথা রেখে ভাবতে লাগলো, ইয়া মাবুদ, এ কোন মুসিবতে বাবা আমায় ফাঁসিয়ে দিল। তার সামনে গিয়ে 1 মিনিট সময় কাটানো আমার পক্ষে সম্ভব না। এখান থেকে বের হলেই যদি ছেলেটি আমাকে দেখে ফেলে তখন। রাজ্য যখন নিজের চিন্তা ভাবনায় মগ্ন, তখনই কেউ কম কমই ভরাট কণ্ঠে বলে উঠল, এক্সকিউজ মি, আই হ্যাভ বুক দিস টেবিল। এমন কঠিন পরিস্থিতিতে রক্তহীন করা কণ্ঠে কেঁপে উঠে টেবিলে বেছানো সাদা রঙের কাপড়টাতে খামচে ধরল রাজ্য, কিন্তু মাথা বের করল না। ওপাশে ব্যক্তি এবার চটে গেল, তাতে দাঁত পিষে বলে উঠল, কি ব্যাপার, আপনি কি কানে শুনতে পান না, নাকি কোনো ম্যানার্স জানেন না? আর এটা কি ধরনের বস স্টাইল?
নিজের ইজ্জতের এমন ফালুদা অবস্থা দেখে ধীরে ধীরে টেবিলের নিচ থেকে মাথা তুলল রাজ্য। টেবিলের নিচে ঝুঁকিয়ে থাকার কারণে তার সেটটা সিল্কি চুলগুলো এলোমেলো হয়ে গেল, সারা মুখে ভূতের মতো চড়িয়ে রয়েছে। রাজ্য কোনো মতে দুই হাতে সহিত চুলগুলো সরিয়ে মাথায় একটু তুলে অনুনয়ে সুরে বলে উঠল, একটু কোঅপারেট করুন প্লিজ, সাংঘাতিক বিপদে পড়েছি। আপনার যা খুশি অর্ডার করে খেয়ে নিন, আমি বিল পে করে দিব, প্রমিস। ও পাশের ব্যক্তি মুখের কথা বলার ভাষা হারালো যেন। যখন মেঘ না চাইতে বৃষ্টি এসে ধরা দেয়, তখন সেই সুখ লুকানোর জায়গা বড্ড অভাব দেখা দেয়। লোকটি ধীর পায়ে রোবটের মতো রাজ্যের পাশে চুপটি করে দুম করে বসে গেল। রাজ্য মাথা তুলে দ্বিতীয় দফায় লোকটির দিকে তাকিয়ে থ্যাঙ্কস জানাতে গিয়ে শকড হয়ে গেল। আরে এ তো সেদিনের সেই ঘুষি মেরে দেওয়া বদতমিজ ছেলেটা। নিজের চুল নিজেই খামচে ধরে রাজ্য বিড়বিড় করে বলে ওঠে, এত এত সারপ্রাইজ রাখা হয়েছে আজকে আমার জন্য। হায় মাবুদ, সারপ্রাইজ দেখে কিডনিতে অ্যাটাক এসে যাচ্ছে। কোন পাপের শাস্তি এগুলো? নিজের শখের মানুষটি যখন কারোর পাশে উপস্থিত থাকে তখন তাকে ছুঁতে না পারার যে তীব্র নীল কষ্ট হৃদয়ে শেল হয়, বিধে হয়, এটা ভুক্তভোগী ছাড়া আর কেউই বুঝবে না। যুবরাজের ক্ষেত্রেও তাই হয়েছে। নিজের হাত মুঠি করে সামনের দাঁত দিয়ে কামড়ে ধরে নিজেকে কন্ট্রোল করেই যাচ্ছে যুবরাজ। এই মানবীকে সে কখনো এত সুন্দর রূপে দেখেইনি। সাজসজ্জাবিহীন সে স্বর্গের পরী, কিন্তু এখন তাকে পরীর রানী মনে হচ্ছে। যুবরাজের ইচ্ছে হচ্ছে এখনই এই মেয়েকে শক্ত করে চুরিয়ে হাজার খানিক চুমু দিতে, কিন্তু সেই অধিকার তার নেই। নিজেকে নিজেই হতভাগ্য ট্যাগ দিয়ে চুপচাপ বসে রইল। ফুলদানি সমেত নিজের মুখ থেকে উঠে দাঁড়ালো রাজ্য। আশেপাশে দৃষ্টি মিলে অতীব কৃষ্ণ বর্ণ লোকটিকে খুঁজল। কোথাও তাকে না দেখতে পেয়ে যখন স্বস্তির নিঃশ্বাস নিতে যাবে, অমনি দেখতে পেল লোকটি তাদের দিকে এগিয়ে আসছে। এই দৃশ্য দেখে হিতাহিত জ্ঞান হারিয়ে যুবরাজের কোলে মুখ লুকালো রাজ্য। বেচারা যুবরাজ থরথর করে কেঁপে উঠল। নিজেকে তার পাগল লাগছে, বেসামাল লাগছে। এমন কঠিন পরিস্থিতি তার জীবনে কোনো দিন আসবে তা সে স্বপ্নেও ভাবেনি। নিজেকে বহু শাসিয়ে ব্যর্থ হয়ে নিজের হাত পরম মমতায় রাজ্যের মাথায় রেখে চুলে বিলি কেটে উঠল যুবরাজ। কিছু সময় পার হতেই রাজ্যের ফোনটি দ্বিতীয় দফায় ভোঁ ভোঁ করে কেঁপে উঠল। দ্রুত স্ক্রিনে চোখ বুলিয়ে নিজের বাবার নাম্বার দেখে কাঁপা কাঁপা হাতে ফোন রিসিভ করে হ্যালো বলতেই ওপাশ থেকে রাগে গর্জন ভেসে এলো। কি ব্যাপার রাজ্য? ছেলেটি সমানে তোমাকে ফোন দিয়ে যাচ্ছে, ফোনও তুলছো না, দেখাও করছো না, একই ফাজলামো। নিজের মুখের এলোমেলো হয়ে যাওয়া কথাগুলোকে কোনো রকমে গুছিয়ে রাজ্য মৃদু কণ্ঠে বলে উঠল, বাবা, ছেলে কি উগান্ডা প্রবাসী? এক চড়ে সবগুলো দাঁত ফেলে দেবো, ফাজিল মেয়ে। ছেলেটি 32 নম্বর টেবিলে বসে বসে অপেক্ষা করছে। 5 মিনিটের মধ্যে তুমি ওর কাছে না পৌঁছালে আমি ওখানে গিয়ে তোমার গাল লাল করে ফেলবো। কথাগুলো বলে গজগজ করতে করতে খট করে ফোনের লাইন কেটে দিলেন রেজওয়ান চৌধুরী। ফোনে বলা কথাগুলো মনে মনে স্মরণ করে ভ্রু কুচকে পেছনের দিকে উকি দিল রাজ্য। এরপর জিভ কেটে নিজের মাথায় নিজেই গাঁটটা মেরে বলে উঠল, ধুর গাধি, এটা 34 নম্বর টেবিল। আশেপাশে তাকিয়ে 32 নম্বর টেবিলের দিকে নজর দিতেই মুখের ভাষা হারালো রাজ্য। এ কোনো সাধারণ ছেলে নয়, সে নিশ্চয়ই অন্য গ্রহের মানুষ। পৃথিবীর মানুষ এত সুন্দর হয় না, হতে পারে না। কি ধবধবে ফর্সা, ফ্রেঞ্চ কাট, খোঁচা খোঁচা দাঁড়িয়ে, জেল দিয়ে অভিনব কায়দায় সেট করা ঘন বাদামি চুল, গোলাপি ঠোঁট, জিম করা আকর্ষণীয় ফিগার, কি ড্যাশিং! উফ, চোখ জ্বলে গেল। রাজের এমন উদ্ভট ভাব ভঙ্গি মোটেও সুবিধার মনেই হলো না যুবরাজের। সে মুখ ফুটে কিছু বলতেও পারছে না। হঠাৎ সেখানে রাইফের উপস্থিত ঘটে। সরি দুধ, একটু দেরি হয়ে গেল, এখনো খাবার অর্ডার করিসনি? কথাগুলো বলতে বলতে যুবরাজের পাশের মানবের দিকে নজর দিতে মুখের ভাষা হারালো রায়াফ। কিছুক্ষণ চুপ থেকে রাজ্যের দিকে আঙ্গুল উঁচিয়ে অবাক চোখে জিজ্ঞেস করে, এই বুটনিকে? রাইফের আঙ্গুলি নির্দেশ অনুযায়ী রাজ্যের পানে তাকাতেই ফিক করে হেসে দেয় যুবরাজ। তার দুই চোখের মোটা ল্যাপটানো কাজল ছড়িয়ে ছিটিয়ে গাল পর্যন্ত এসে গিয়েছে। যুবরাজের হাসি দেখে রাইফও হু হু করে হেসে উঠল।
দুটো ছেলে হঠাৎ এমন উদ্ভট হাসিতে ব্যাককেল বনে গেল রাজ্য। যুবরাজ নিজের ফোনের ক্যামেরা বের করে ছবি তুলে রাজ্যের সামনে মেলে ধরে বলে উঠল, লুকিং লাইক কিউট ভূতনি। বলেই ঠোঁট চেপে হেসে উঠল। নিজের এমন ভয়াবহ রূপ দেখে অন্তর ধক করে উঠল রাজ্যে। অপেক্ষারত ব্যক্তি এই রূপ দেখলে এক সেকেন্ডও সময় নেবে না তাকে রিজেক্ট করতে। দুই হাতে দ্রুত সে কাজল পরিষ্কার করতে গিয়ে আরও ছড়িয়ে ফেলল সে। যুবরাজ রাজের হাত ধরে থামিয়ে বলে উঠল, আমি হেল্প করছি। টেবিলের উপর থাকা টিস্যু হোল্ডার থেকে টিস্যু নিয়ে আলতো হাতে রাজ্যের থুতনি চেপে ধীরে ধীরে কাজল মোছার লাজেই লেগে গেল যুবরাজ। এই প্রথম রাজ্য যুবরাজের দিকে ভালোভাবে দৃষ্টি মেলে তাকালো। চকচকে ফর্সা স্কিন, ক্লিন শেভ মুখটিতে যেন রাজ্যের মায়া। বাদামি মণিযুক্ত চোখ দুটো কাউকে বশীভূত করার জন্যই যথেষ্ট। ডার্ক ব্রাউন ঘাড় সমান স্টাইল করে কাটা চুলগুলো এই যুবকের সৌন্দর্য যেন সব পুরুষের থেকে 1000 গুণ বাড়িয়ে দিয়েছে। ডার্ক রেড ঠোঁট দুটোর সম্মোহন থেকে মুক্তি পাওয়া বড়ই দুষ্কর। জিম করা প্রশস্ত পেটানো শরীরটি যে কোনো মেয়েকে শিহরিত করতে বাধ্য। যুবরাজের মুখের দিকে তাকিয়ে না চাইতেও রাজ্য গলার ট্যাটুর ব্যান্ডেজ লাগানো জায়গায় স্পর্শ করতেই যুবরাজের হাত থেমে যায়। একে অপরের দিকে মোহনীয় ভঙ্গিতে কতক্ষণ চেয়ে থাকে কেউই জানে না। দুজনের ধ্যান ভাঙে ওয়েটারের কথায়। এক্সকিউজ মি স্যার, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু অর্ডার? নিজেকে ধাতস্থ করে চট করে বসা থেকে উঠে দাঁড়ায় রাজ্য। এরপর মাথা নিচু করে বলে ওঠে, সরি, আই হ্যাভ টু গো। যুবরাজকে পাশ কাটিয়ে রাজ্য ওয়াশরুমের দিকে ছুটে চলে। এর পুরোটা মুহূর্তই যুবরাজ বক্ষ ছাতিতে ক্রমাগত হাতুড়ি পিটিয়ে চলেছে কেউ। যুবরাজের এই মুহূর্তে ওইটার ছেলেটিকে পিঠে ছাল তুলতে ইচ্ছে হচ্ছে। কোনো মতে চটে যাওয়া রাগ কন্ট্রোল করেই নিজের বুকে হাত চেপে ধরে রায়াফকে উদ্দেশ্য করে যুবরাজ বলে ওঠে, যা মন চায় অর্ডার দে, আই এম ফিলিং সিক। এদিকে হাঁপাতে হাঁপাতে ওয়াশরুমে এসে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে পরিপাটি করে নিল রাজ্য। যুবরাজের চোখে দৃষ্টি মেলানোর পর থেকে কোনো কিছুই তার ভালোই লাগছে না। নিজের মনের সাথে যুদ্ধ করে পুনরায় নিজেকে গুছিয়ে 32 নম্বর টেবিলের দিকে হাঁটা দিল সে। সামনের দিকে তাকিয়ে দৃঢ় মনে হেঁটে চলেছে রাজ্য। সে দৃষ্টি অনুসরণ করে রাজ্যের গন্তব্য শেষ হতেই দাঁড়িয়ে গেল যুবরাজ। স্টেক কাটার চাকু হাতে নিয়ে নিজের সর্বস্ব শক্তি দিয়ে চেপে ধরে আহত হিংস্র বাঘের ন্যায় আর্তনাদ করে বলে উঠল, স্যার হাম ভাইয়াস। এক্সকিউজ মি, আই এম সরি ফর লেট। চেয়ারে বসে অপেক্ষারত যুবক রিনরিনি মিষ্টি কণ্ঠকে অনুসরণ করে ফোনের স্ক্রিন থেকে দৃষ্টি সরিয়ে মাথা তুলল। সামনে দাঁড়ানো অসাধারণ সুন্দরী মানবীকে দেখে পূর্বের ব্যবধানে হার্টবিট মিস করল। পুরো মস্তিষ্ক ফাঁকা মনে হলো যুবকের কাছে। বুকে জমানো দলা পাকানো উচ্ছ্বাসগুলো আন্দোলন করে বাইরে বেরিয়ে আসার জন্য ভিতরে খুব পীড়া দিতে লাগলো। রাজ্য যুবকের এমন চাহনিতে ভরকে গিয়ে খুব খুব করে কেসে উঠল। সম্মিত ফিরে পেল যুবক। হাতের ফোন টেবিলে রেখে মুখে প্রশস্ত হাসি ঝুলিয়ে দ্রুত দাঁড়িয়ে পাশে রাখা বিশাল লাল গোলাপটির তোড়া এগিয়ে দিল। থ্যাঙ্কস ফর কামিং হেয়ার, আই এম ভেরি হ্যাপি টু সি ইউ। রাজ্য সংকোচের সহিত ফুলের তোড়া হাতে নিয়ে মাথা ঝুঁকিয়ে থ্যাঙ্কস জানালো। আপনি মনে হয় অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলেন আমার জন্য। আমি আসলে রাজ্যকে কথা শেষ করতে না দিয়ে নিজের চেয়ার ছেড়ে বাইরে বেরিয়ে এলো যুবকটি। রাজ্যের পেছনে দাঁড়িয়ে রাজ্যের জন্য বরাদ্দকৃত চেয়ার টেনে হাতের নির্দেশে অমায়িক হেসে বলল, আপনি রিল্যাক্স হয়ে বসুন, আমি বেশি সময় ধরে অপেক্ষা করছিলাম না। আর সুন্দরীদের জন্য একটু আধটু অপেক্ষা করলে সেরকম কোনো কষ্ট হয় না। রাজ্য বুঝতে পারল বিদেশি ঝানুমাল, খুবই দক্ষ সকল বিষয়ে, ফ্লার্টিং লেভেলও প্রশংসার দাবিদার। ছেলেটি মুখে মিষ্টি হাসি ঝুলিয়ে রাজ্যের দিকে নিজের পেশি বহুল হাতটি বাড়ালো। অ্যানওয়ে, আই এম সেরেম ফাইস, ইউ ক্যান কল মি ওনলি ফেরহাম। রাজ্য দ্বিধাহীন হয়ে নিজের হাত মেলে হালকা শেহরামের হাত ছুঁয়ে সাথে সাথে সরিয়ে দিল। আমার নাম রাজ্য। শেহরাম রাজ্যের পরিচয় পড়বে নাম শুনে
আরেকটু বিগলিত হাসলো। এরপর টেবিলে রাখা মেনু কার্ড এর দিকে নজর বুলাতে বুলাতে হুট করে রাজ্যের দিকে দৃষ্টি মিলে কণ্ঠ খানিকটা খাদে ফেলে বলল, শেরহামের মানে জানেন? রাজ্য বোকার মতো মাথা টানিয়ে বামিয়ে নাড়িয়ে না বোধক ইঙ্গিত করলো। শেহরাম মেনু কার্ড রাজ্যের দিকে ঘুরিয়ে একটু মস্করার স্বরে বলে উঠল, শেরহাম মানে হচ্ছে রাজা, আর রাজার কাজ নিশ্চয়ই জানেন মিস রেহনুমা রাবাব রাজ্য। শেহরামের মুখে নিজের পুরো নাম শুনে অবাক হয়ে রাজ্য শেহরামের চোখে চোখ রাখলো। মিনিট খানেক অবচয় করার পরেও সেরকম কিছুই উদ্ঘাটন করাই গেল না তার চোখের মনি থেকে। রাজ্যের কাছে মনে হলো লোকটির চোখ দুটো বাকি আর কিছুই নয়। দেখে মনে হয় সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে, কিন্তু প্রবেশ করলেই গোলক ধাঁধার চক্করে নির্ঘাত মৃত্যু। শেহরাম রাজ্যের মতিগতি বুঝলো কিনা কে জানে। রাজ্যের পানে নিষাক্ত চোখে তাকিয়ে কণ্ঠে খানিক নর্মতা ঢেলেই বলল, চলুন কিছু খেয়ে নেওয়া যাক, খালি মুখে কথা বলতে প্যানেসে প্যানেসে ফিল হচ্ছে। শেহরাম হাত থেকে মেনু কার্ড নিয়ে কিছুক্ষণ তাতে চোখ বুলালো রাজ্য। বেছে বেছে নিজের জন্য একটা আইসড আমেরিকানো আর একটা স্যান্ডউইচ অর্ডার করে শেহরামের দিকে এগিয়ে দিল। মুচকি হাসি মেনু কার্ডটি নিয়ে শেহরাম খুবই চিন্তিত হয়ে কিছু একটা খুঁজে চলল। শেহরামের চিন্তিত মুখ দেখে রাজ্যের মনে উদ্বেগতা সৃষ্টি করলো। আপনাকে অনেক চিন্তিত লাগছে মিস্টার শেরহাম ফাইয়াজ। আপনি কি খুঁজছেন এভাবে মেনু কার্ডে? দেখছি সবচেয়ে তিতকুটে কোন আইটেমটা রয়েছে এদের। তিক্ত স্বাদ দিয়ে কি করবেন আপনি? আপনার মিষ্টিটা কতটুকু তা পরিমাণ করব মিস রাজ্য। ওয়েটার রাজ্যের ওয়েটার বৃত্ত খাবার সামনে সার্ভ করতেই এক সিপ কফি মুখে তুলে মাথা নিচু করে আনমনে কিছু একটা ভেবেই চলল সে। ওই ঠোঁট ওই চোখ তার অনেক পরিচিত। কোথাও কোনোভাবে শিহরণ জাগানো ঠোঁটগুলো তাকে ছুঁয়েছে, কিন্তু কোথায় এত আন্তরিকভাবে দেখা হয়েছিল তাদের? রাজ্যের ভাবনা ছেদন হলো শেহরামের আঙ্গুলের তুড়িতে। কি ব্যাপার, সামনের রাজা সাহেবকে পাত্তা না দিয়ে কার ভাবনায় মশগুল হয়েছেন? শেহরামকে যত দেখছে ততই অবাক হচ্ছে রাজ্য। যে কোনো মেয়েকে সে এই মিষ্টি কথা বলে নিমিষেই পটিয়ে নিতে পারবে, কিন্তু তার এই রং ঢং যুক্ত কথা রাজ্যের মোটেও ভালো লাগছে না। তার মন মস্তিষ্ক জুড়ে শুধু ঘুরপাক খাচ্ছে যুবরাজের মায়াবী মুখখানা। কফির জার হাতে নিয়ে মুখে স্ট্র কিঞ্চিত ঠুকিয়ে শেহরামের দিকে তাকিয়ে অস্ফুট স্বরে বলে উঠল, চোখের সামনে অদ্ভুত ট্যাটুওয়ালা ছেলেটা কেন বারবার ভেসে উঠে মনে উচাটনের সৃষ্টি করছে? ধারালো চাকর ধারে যুবরাজের হাত কেটে টুপটাপ করে রক্ত ঝরে যাচ্ছে রেস্টুরেন্টের ছাই রঙা চকচকে টাইলসে। সাথে চোখ থেকে গড়িয়ে পড়ল উষ্ণ জলের ধারা। সেদিকে যুবরাজের কোনো খেয়ালই নেই। চোখের সামনে সে যাকে হাসতে হাসতে কথা বলতে দেখছে তার চোখ দুটো উপড়ে ফেলে জিভ টেনে ছিঁড়ে জবাই করতে ইচ্ছে করছে এই মুহূর্তে। রায়ফ যুবরাজের দিকে তাকিয়ে যুবরাজের দৃষ্টি অনুসরণ করে যা বোঝার বুঝেই গেল। কাউকে কিচ্ছুটি টের পেতে না দিয়ে দ্রুত বিল মিটিয়ে টেনে হিঁচড়ে যুবরাজকে রেস্টুরেন্টের বাইরে নিয়ে যেতে নিজের সর্বস্ব দিয়ে রায়ফের মুখ বরাবর এক ঘুষি বসিয়ে দিল যুবরাজ। মধ্যে রায়ফের ঠোঁট কেটে রঞ্জিত উষ্ণ তরল পদার্থ বেরিয়ে এলো। রায়ফ নিজের ব্যর্থকে গায়ে না মেখে যুবরাজকে চাপটে ধরে গাড়িতে তুলে দ্রুত গাড়ি স্টার্ট দিয়ে স্থান ত্যাগ করলো। যুবরাজ গাড়িতে বসে উন্মাদের মতো আচরণ করছে। রায়ফ কিভাবে সিচুয়েশন হ্যান্ডেল করবে সেটা ভেবেই বারবার নিজের চুল খামচে উদ্ভ্রান্তের মতো গাড়ি ড্রাইভ করেই যাচ্ছে। আমাকে বলতে কেন নিয়ে এলি মাদার? যুবরাজের বিশ্রী গালাগালেও রায়ফ কোনো টু শব্দই করল না। কিছুক্ষণ পর যুবরাজ নিজেকে স্বাভাবিক করে আহত কণ্ঠে বলে উঠল, আমাকে বাড়ি নামিয়ে দে, আজ রাতে আমি আর বাসে ফিরবো না। রায়ফ বাধ্য দাসের ন্যায় যুবরাজকে বারে নিয়ে একটা চেয়ারে বসিয়ে দিল। যুবরাজের দিকে তাকিয়ে বার ম্যানেজার চোখ টিপিয়ে বলে উঠল, দেশি নাকি বিদেশি? নিজের পকেট হাতড়ে কাঠ বের করে ম্যানেজারের দিকে ছুঁড়ে মারল যুবরাজ। এই যুবরাজ সাহেবকে আজ পর্যন্ত কেউ জিজ্ঞেস করেনি তার কি পছন্দ। চেহারা দেখেই মানুষ বুঝে গিয়েছে হোয়াট আই ওয়ান্ট। ম্যানেজার কাঁপা কাঁপা হাতে কাঠটি তুলে ভয়ে সরি স্যার বলতে বলতে জায়গা ত্যাগ করলো। মদের উটকো গন্ধ আর মানুষের অশ্লীল বেড়া পড়ব না কাজে রায়ফের দম বন্ধ লাগলো।
সুগন্ধি টিস্যু দিয়ে নিজের নাক চেপে ধরে কোনো মতে বমির উদ্বেগ আয়ত্তে এনে যুবরাজের ধীরে উদ্দেশ্যে ধীর কণ্ঠে বলে উঠল, তোর কাজ শেষ হলে আমাকে কল করিস। এখানে জঘন্য লাগছে আমার, পার্কিং এরিয়াতে আছি আমি। রায়া প্রস্থান করতেই ওয়েস্টার্ন পোশাক পরিহিত একটি সুন্দরী মেয়ে সিগারেট ফুঁকতে ফুঁকতে যুবরাজের পাশে এসে দাঁড়ালো। মুখে কুটির হাসি ঝুলি নিঃস্বার্থ চোখে নিজের বক্ষদেশ যুবরাজের পিঠে ঠেকিয়ে কানের কাছে ফিসফিস করে বলে উঠল, হাই হ্যান্ডসাম, ডু ইউ ওয়ান্ট টু স্পেন্ড এ নাইট উইথ মি? মেয়েটির বৃষ্টি আবদার আর শরীর ছোঁয়ানোর ভঙ্গিমায় পায়ের রক্ত মাথায় উঠে গেল যুবরাজের। মগের গ্লাস ফেলে মেয়েটির কোকড়ানো চুলে মুঠি চেপে ধরে মেয়েটি আর্তনাদ করে বলে উঠল, আই লাইক ওয়াইল্ড টর্চার। এবার যেন নিজের জ্ঞান পুরোটাই হারিয়েই ফেলেছে যুবরাজ। মেয়েটির গলা চেপে ধরে তাতে দাঁত পিষে হিসিস করে বলে উঠল, 2 টাকার মেয়ে হয়ে তোর নোংরা শরীর দিয়ে কোন সাহসে আমাকে ছুঁয়েছিস তুই? মেয়েটি যুবরাজের চোখের দিকে তাকিয়ে ভয়ে শিউরে উঠল। মুহূর্তেই তার নেশা কেটে গিয়ে গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। সেই চক্ষুদয় কিছুক্ষণ আগেও নেশায় এলোমেলো দৃষ্টি দিয়ে ছিল, সে চোখ এখন আহত চিতার জ্বলন্ত দৃষ্টি মনে হচ্ছে। মেয়েটির কণ্ঠ রোধ করে সমস্ত কথা তালগোল পাকিয়ে গেল। নিজের দুর্বল ছোট ছোট হাত দ্বারা যুবরাজের থাবার মতো হাতটি গলা থেকে সরাতে বেশ বেগ পোহাতে হচ্ছে মেয়েটিকে। ধস্তাধস্তির এক পর্যায়ে সামান্য হাতের বাঁধন আলগা করতে সক্ষম হলেও মেয়েটি নিজের প্রাণ হাতে বেঁধে গড়গড় করেই বলে উঠল, আমি ভুল করে ফেলেছি স্যার, আই এম রিয়েলি সরি। আজকের মতো ছেড়ে দিন, আর কখনো আপনার সামনে আসবো না। মেয়েটির কাকুতি মিনতিতে যুবরাজের রাগ সপ্তম আকাশ ছুল। নিজের পুরো শক্তি দিয়ে মেয়েটিকে ধাক্কা দিয়ে ছুঁড়ে ফেলতে কোনায় এক কাঁচের টেবিলের সাথে বাড়ি খেয়ে মেঝেতে ছিটকে লুটিয়ে পড়ল। রায়াফের ঠোঁট ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছে, টনটনি ব্যথায় মাথা ধরে আছে তার। আশপাশ সেটি বার থেকে কয়েক কুচ দূরে একটা ফার্মেসি দেখতে পেল। দৌড়ে সেখানে ঢুকে অ্যান্টিসেপটিক আর ওয়েটমেন্ট নিল। নিয়ে ফার্মেসি থেকে বেরোতেই একটি মেয়ের সাথেই ধাক্কা খেল। রায়াফ মাথা নিচু করে মেয়েটির উদ্দেশ্যে বলে উঠল, আই এম সরি ম্যাডাম, আসলে তাড়াহুড়ো করতে গিয়ে না দেখে আপনাকে ধাক্কা দিয়ে ফেলেছি। মেয়েটি রায়াফের এমন প্রশংসনীয় আচরণে মুগ্ধ হয়ে বিগলিত হয়ে যায়। আরে এত সরি বলার কি আছে, আমিও তাড়াহুড়োই আপনাকে দেখতে পাইনি, আর তাছাড়া আমি কিছু মনেও করিনি। মেয়েটির স্পষ্ট সুন্দর আওয়াজে মেয়েটির দিকে চোখ তুলেই তাকালো রায়াফ। শ্যামবর্ণের ছিমছাম হালকা করণের মেয়েটির মুখের মিষ্টি হাসি প্রথম ঝলকে রায়াফের চোখে মুগ্ধতা ছড়ালো। মেয়েটি আরও অনেক কিছুই বলে চলল, রায়াফ সেগুলো কানেই নিল না, শুনলই না। শেষে মেয়েটি বলে উঠল, আরে আপনার ঠোঁট দেখি অনেকটাই কেটে গিয়েছে, এখনই অয়েন্টমেন্ট না লাগালে ইনফেকশন হয়ে যাবে। মুহূর্তেই নিজের বিভৎস চেহারা মনে হতে লজ্জায় মাথা নুয়ে ফেলল রায়াফ। আমি আসছি বুড়ি হন্তদন্ত হয়ে গাড়ির দিকে হাঁটা দিল। মেয়েটিও পিছু পিছু এসে রায়াফকে ধরে ফেলল। চলুন আপনাকে ড্রেসিং করিয়ে ক্রিম লাগিয়ে দিই। মেয়েটির এমন বাচ্চা স্বরূপ আবদারে কেঁপে উঠল রায়াফ। একজন অপরিচিত মানুষকে আপনি অয়েলমেন্ট লাগিয়ে দেবেন? মেয়েটি হেসে বলল, আমি একজন পাবলিক সার্ভিসর, আপনিও যেহেতু একজন পাবলিক, তাহলে সার্ভিস দিতে প্রবলেম কোথায়? মেয়েটির বাচ্চা বাচ্চা চেহারা আর মিষ্টি হাসি দুটোই চূড়ান্তভাবে মুগ্ধ করল রায়াফকে। মেয়েটি ক্ষত পরিষ্কার করে কন্টন বার দিয়ে জায়গাতে সাহায্যে আলতো করে ঠোঁটের ওপর অয়েন্টমেন্ট আর প্রলেপ লাগিয়ে দিল। মেয়েটির কাজ শেষ হতেই হাত ছাড়া দিয়ে বলে উঠল, শেষ। মেয়েটির হাত ছাড়ার শব্দে ধ্যান ভাঙল রায়াফের। সে কোনো ব্যথা বা জ্বলুনি কিছুটি টেরই পেল না। আর পাবে ভাইবা কিভাবে? সমুদ্রের মতো স্বচ্ছ চোখে ডুব দিলে আর কি দুনিয়াবি কোনো হুঁশ থাকার কথা? মেয়েটি নিজের হাত বাড়িয়ে বলে উঠল, বাই দ্য ওয়ে, আমি এনি রহমান। মেয়েটির নরম তুলতুলে ছোট্ট হাতে আলতো হাত ছোঁয়ালো রায়াফ। রেদওয়ান রাহাব। পরিচিত হয়ে ভালো লাগলো, আসছি। পকেট থেকে নিজের ফোন বের করে একটি নাম্বার ডায়াল করে দ্রুত পথে প্রস্থান করে নিল এনি। নিজের বদ্ধ অন্ধকার কক্ষে বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছে রাজ্য। কিছুতেই তার অক্ষি পটে ঘুম ধরাই দিচ্ছে না।
সে আজ সুদর্শন ড্যাসিং একজন টাকাওয়ালা হ্যাঙ্ক এর সাথে দেখা করেছে। বাকি সব মেয়েদের মতো তার উচিত ডেট করা ছেলেটির চিন্তায় মশগুল থাকা, কিন্তু তার বেলায় হয়েছে অন্য ঘটনা। সে কিছুতেই যুবরাজের চেহারা মন থেকে মুছতেই পারছে না। বিহায়া মন বারবার দ্বিতীয় দফায় তার সান্নিধ্যই চাচ্ছে। তাই জন্যই তো শিহারামের সাথে দ্রুত কথা শেষ করে যুবরাজের টেবিলেই ফিরে এসেছিল সে। কিন্তু অদ্ভুত বিষয়, গোছানো খাবার টেবিলেই পড়েছিল, টেবিলেই, কিন্তু যুবরাজ ছিলই না। চিন্তায় চিন্তায় রাজ্যের মাথা ফেটে যাবার উপক্রম। নিজের মাথা থেকে যুবরাজের চিন্তা ছেড়ে ফেলতেই বিছানা থেকে উঠে দাঁড়িয়ে রুমের লাইটস অন করে দিল। দ্রুত পোশাক পাল্টে একটা জিন্স আর টি শার্ট গায়ে জড়িয়ে একটা রিভলভার আর টর্চ হাতে নিয়ে নিজের বেলকুনির পাইপ বেয়ে ঝাঁপিয়ে নেমে গেল। নিজেই নিজেকে বোঝালো, অলস মস্তিষ্ক শয়তানের কারখানা, তাই কাজে ডুবে থাকাই শ্রেয়। নিজের কলিগ অ্যানিকে ফোন করে একটা মেসেজ পাঠালো, চিফ কমান্ডারের বাড়িতে ভূত দেখতে যাচ্ছি, জেগে থাকলে তোর আমন্ত্রণ রইল ভূতের বাড়িতে। ঘুটঘুটি অন্ধকার নিশুতি রাত। কিছুক্ষণ আগে আলো বিলিয়ে দেওয়া চাঁদটাকে কুটকুটি কালো মেঘ পুরো দমে গ্রাস করে ফেলেছে। মেঘের ঘন অন্ধকারে চাঁদটি তার চকচকে রূপালি আলো ছড়াতে ব্যর্থ হয়েছে। শহরের ল্যাম্পপোস্ট আর সোডিয়াম লাইটগুলো ব্যতীত নিত্যি শুরু করেছে শহর জুড়ে বসবাস করা মানুষের ঘর আলোকিত করার কৃত্রিম ফকফকে বাতিগুলো। রাস্তায় মানুষের আনাগোনা বন্ধ হয়ে গিয়েছে আরও অনেক আগেই। অদূরে মাঝে মাঝে নিকড়ে কুকুরগুলো ঘেউ ঘেউ করে তাদের অস্তিত্ব জানান দিচ্ছে, চারপাশে গা ছমছমে অনুভূতি দিচ্ছে। এমন ভয়ঙ্কর গা শিউরে ওঠা পরিবেশে হাতে একটা টর্চ আর রিভলভার নিয়ে দৌড়ে চলেছে রাজ্য। উদ্দেশ্য একটাই, যুবরাজের ভূত মাথা থেকে নামিয়ে বেঞ্জির আশফির বাড়ির ভূতটাকে খপচা করা। কিন্তু বিপত্তি বাঁধল গুলশান সোসাইটির গেটের সামনে এসে। সে আগে কখনো কমান্ডারের বাড়িতে আসেইনি, আসার প্রয়োজনও হয়নি। বেঞ্জির আশফি তাকে ভূত ধরার দায়িত্ব তো দেয়নি, নিজ উদ্যোগে এখানে এসেছে সে। অফিস কলিগদের কাছে এসে শুনেছিল কমান্ডারের বাসার নম্বর 236, আর বাসার ভেতর থেকে সব সময় বিদেশি কুকুরের ঘেউ ঘেউ শোনা যায়। কিন্তু 236-এর আগে পরে কি আছে তা সে জানেই না। সোসাইটির লোহার গেট হেলান দিয়ে কপালে রিভলভারের নল ঠেকিয়ে কিছুক্ষণ সে নিজেই চিন্তা করলো, যতগুলো 236 নাম্বার বাসা আছে সবগুলো ঢু মারব, যেটাতে দেখব বিদেশি কুকুর বাঁধা আছে ওইটাই খরচ কমান্ডারের বাড়ি। নিজেকে নিজেই শ্রেষ্ঠ বুদ্ধিমানের তকমা দিয়ে খুব দক্ষভাবে গেট টপকে ভিতরে প্রবেশ করলো। আশেপাশে চোখ বুলাতেই শ্লেষ হাসলো রাজ্য। বেটা নাইট গার্ড, এক্ষুনি এভাবে ঝিমুচ্ছিস, বাকি রাত কি করবি? তাই তো বলি, ভূত গুলশান সোসাইটিতে কিভাবে ঢুকলো নিষ্কর্মার দল। সময় ব্যয় না করে দ্রুত পদে হেঁটে খুঁজতে লাগলো 236 নম্বর বাসা। হঠাৎই একটি বাসার নম্বর প্লেট দেখে খুশিতে 32 বাটি দাঁত বেরিয়ে এলো তার। কিন্তু মুহূর্তে সেই দাঁত ফিনফিনিয়ে পাতলা চিকুনে ঠোঁটের আড়ালে ঢাকা পড়ে গেল, কারণ বাসা নম্বর 234/A। তার মানে কেটে দারোয়ানের পাহারাতেও রয়েছে। সর্বকনিষ্ঠিত আঙ্গুল দিয়ে নিজের মাথা চুলকিয়ে দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরল রাজ্য। যতদূর জানি চিফ কমান্ডারের বাসার সামনে কোনো দারোয়ান নেই, আর বাসাটি নাকি খুবই নান্দনিক সৌন্দর্যে ভরপুর। এটা কোনোভাবেই বেঞ্জির আশফির বাসা হতে পারে না, এটা তো অ্যাপার্টমেন্ট কম ফ্যাক্টরি বেশি মনে হচ্ছে। হঠাৎ বাসাটি দারোয়ান ভারী গলায় ডেকে উঠল। কে ওখানে? লোকটির কাছে এত জবাবদিহিতা করার সময় রাজ্যের হাতে নেই, তাই দ্রুত কেটে পড়ে অন্য গলিতেই ঢুকে গেল সে। গলিটির চারপাশে চোখ বুলাতেই অপূর্ব এক ভালো লাগায় ছেয়ে গেল তার মন। এই গলিটি অন্য সকল গলির থেকেই আলাদা। এখানে একসাথে অনেকগুলো অ্যাপার্টমেন্টের জড়াজড়ি নেই, সেই সাথে প্রশস্ত চিকচকে রাস্তা। পুরো এরিয়াটা ফাঁকা ফাঁকা, আর বাড়ির ডিজাইনগুলো খুব সুন্দর মনোরম। এই গলিতে ঢুকতে ঘুরতে হঠাৎ রাজ্যের চোখ যায় 15 তলা বিশিষ্ট একটি অ্যাপার্টমেন্টের নাম্বার প্লেটের দিকে। সেখানেই বড় বড় অ্যাক্রিলিক এমব্রোসড অক্ষরে মিরর সাইন লেজার কার্ড অ্যাপার্টমেন্ট নম্বর 236/B লেখাটি চকচকে দুদি ছড়াচ্ছে।
অ্যাপার্টমেন্টটির সামনে বিশাল এরিয়া জুড়ে বাহারি দেশি বিদেশি ফুলের সুন্দর একটি গার্ডেন শোভা বর্ধন করেছে। না আছে পাহারাদার, না আছে কোনো কোলাহল। বাড়িটির নিচ থেকে উপর পর্যন্ত চোখ বুলে দিই, 8 তলার দিকে নজর দিতেই ক্ষীণ আলো চোখে লাগলো, সাথে কুকুরের অল্প ঘেউ ঘেউ কানে এলো। রাজ্য নিজের বুকে নিজে চাপড় মেরে পড়ল। সাব্বাস, তুমি ঠিক জায়গাতেই এসেছো। এবার তোমার পিণ্ডে আমি চটকিয়ে ছাড়বো বেটা ভূত সাহেব।